সুপ্রভাত, গুড মর্নিং। 1 ডিসেম্বর 2023 নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। পুরী থেকে সানরাইজ হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা আজকে সাইট সিন করতে যাচ্ছি, এই 3 জন ছেলে, ওয়াইফ আর আমি সাইট সিন করতে যাচ্ছি। কালকে একটা ঘটনা ঘটেছে, যেটা আপনাদের আগের ভিডিওতে বলেছি, তার থেকে একটু চেঞ্জ আছে ব্যাপারটা। যাবে তো? হ্যাঁ, উঠবো তো? 100 টাকা পড়বে। হ্যাঁ, ঠিক আছে। চেঞ্জ কী হয়েছে সেটা আমরা পরে বলছি, ঠিক আছে? চেঞ্জ হয়েছে সেটা ওই জানার জন্য, এই যে দাদা এই জানার জন্য, এই দাদা কালকে আমাদের দুপুরের পরে মানে ওই বীজ এখানে ঘুরেছিল। ওনার 10টা নিচে ব্যাপার আছে, আমাদের খরচাটা ওই গভর্নমেন্টের থেকে কিছুটা একটু কম হয়, সেটা একদমই পরিষ্কার কথা বলে দিই। যে কারণে আমরা যাচ্ছি। আরেকটা ইনফরমেশন শেয়ার করছি, এটা ভালো ইনফরমেশন দিচ্ছি একটা, কারণ আপনাদের এই বাসের যে ছাড়ছে এই এরিয়াটা বুঝতে সুবিধা হয়। আমি যদিও ওদের নাম্বার সব ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো। এটা দেখুন, এটা হচ্ছে SBI এর গেস্ট হাউস। এটা হচ্ছে SBI এর গেস্ট হাউস। এখানে একটা SBI এর ATMও আছে। এটা হচ্ছে SBI এর ATM, আর পিছনটা এটা আছে পুরো গেস্ট হাউস। আপনারা পাবেন এর উল্টো দিকে এই বাসগুলো দাঁড়ায়। আমরা যে বাসে যাচ্ছি, এই বাসে আমরা যাচ্ছি। এটা কোন জায়গা? এটা পুরী আরবানাথ। আরবানাথ, আচ্ছা, এটা পুরী আরবানাথ বলছে জায়গাটা। এখান থেকে বাসটা ছাড়বে। ডিলাক্স বাস, ফুল এসি, ভালো পুশব্যাক সিট আছে, বেশ কমফোর্টেবল। আমি সিটটা দেখাচ্ছি, সিট নাম্বার কত আছে, কি আছে। আমরা একটু চা খাবো, চা খেয়ে ভিতরে ঢুকবো বাসের, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাস আমাদের। দুদিকে সিট, এদিকে দুটো, এদিকে দুটো, ভালো এসি বাস আছে। বাহ, টিভিও আছে, ভালো অ্যারেঞ্জমেন্ট ভালো। এবং পুশব্যাক আমাদের সিট পড়েছে। আচ্ছা, এই দুটো আর এইটা, আমি এটাই বলবো। কত নম্বর সিট? সিট নাম্বার নেই, ওনারা দাদারা অ্যারেঞ্জমেন্ট করে বসিয়ে দিচ্ছে। ভালো, এখানে এখনো সহযাত্রীরা সব ওঠেনি, কিছু কিছু উঠেছে, বেশ ভালো, ঠিক আছে। এই দাদাই নিয়ে যাচ্ছে আমাদের। এই 1:15 বাজে, 1:15 বেশি হয়ে গেছে। ট্রেনটাই বাসটাই ছাড়লো, জাস্ট বেরোচ্ছে স্ট্যান্ড থেকে। এগুলো আস্তে আস্তে, তারপর আপনাদের দেখাবো অনেক সাইট সিন, কোথায় কোথায় যাচ্ছি, কত কী বললো আমাদের, ভাড়া কী, সব বলবো, ইনফরমেশন আস্তে আস্তে। বাসে লোক দেখুন, সিট ফিল আপ হয়ে গেছে।
বাসটা কমফোর্টেবলই আছে, ভালোই। এক্সপ্রেসও খারাপ নেই, মোটামুটি ঠিক আছে। বটল হোল্ডার আছে, হাতে গ্রিপ ধরার আছে, মোটামুটি। চলুক, তারপর মাঝখানে আবার কথা বলবো। প্রথম স্পটে আসলাম চন্দ্রভাগা। গাইড নিয়ে যাবে আমাদের, ছেলে আর ওয়াইফ। সামনে লোক আছে, আমাদের গ্রুপের আরও লোকজন আছে। যাই, ওখানে গিয়ে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি চন্দ্রভাগা। এটা মেনলি হচ্ছে মোহনার মতন আর কি, যা জানি আমি। সমুদ্র আর নদীর কিছুটা মোহনা আছে, বিচ আছে এখান থেকে। দেখছেন, এটা চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগার নামটা কেন বলা হচ্ছে জানলাম আমি গাইডের থেকে। ও প্রথমে বলছিল, আমি বুঝতে পারছিলাম না। মেনলি ও বলতে চাইছে উড়িষ্যার প্রথম এই জায়গা থেকেই আপনি সূর্যটাকে কিংবা চন্দ্রকে উদয় হওয়া কিংবা যেটাকে আমরা সানরাইজ বলি, এই জায়গাটা থেকেই হয় সকালবেলা। যেই কারণে এখানটাকে চন্দ্রভাগা বলছে। বিচটা খুবই সুন্দর, ঢেউটা দেখুন, খুবই সুন্দর, সূর্য খুবই সুন্দর। এই জায়গাটা, বিচটা খুব সুন্দর। ছোট ছোট দোকান আছে, বাচ্চাদের জন্য কিছু রাইড করার গাড়ি টাড়ি এরকম আছে। আমরা এসছি এখানে, ছেলে রয়েছে, ওয়াইফ। দারুণ সুন্দর জায়গা, খুবই সুন্দর। এটা এই জায়গাটা যা বললো তাতে হচ্ছে মানে পুরী সিটির থেকে এই জায়গাটা মোটামুটি আপনার অ্যাপ্রক্স বললো 30 কিলোমিটার। যতক্ষণ টাইম লাগলো, 8 ঘন্টা 25 মিনিট টাইম লাগলো। রাস্তা ভালো, সুন্দর রাস্তা, নিট অ্যান্ড ক্লিন, এবং কোনো জার্নি বুঝতে পারছি না আমরা এখনও পর্যন্ত। ভালো জার্নি হবে এবং ভালো ভিডিও হবে আপনাদের জন্য, মনে হয় উপহার দেওয়া যাবে। একটা ভালো ভিডিও আসতে চলে যাবে সারাদিনের জন্য। ভালো লাগলো ব্যাপারটা। পরের স্পটে যাব, এখানে জাস্ট 15 মিনিটের স্টপেজ আছে আমাদের। এর পরের যে ভিজিটিং প্লেস আছে আমাদের, সেখানে যাব, গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সানগ্লাসটা পড়তে হবে, অত তাকানো যাচ্ছে, অসুবিধা হবে। ঠিক আছে, দেখুন আপনারা, এনজয় করুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের।
আমরা এবার কোণারক মন্দিরে, যেটাকে সান টেম্পলও বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন সামনে। জুম করে একটু দেখিয়ে দিই আপনাদের। ছোট দুটো ইনফরমেশন দিই। এটা তৈরি করা হয়েছিল 1250 সালে। তৈরি করিয়েছিলেন নরসিংহদেব, আর প্রায় তৈরি করেছিল 12 বছর ধরে, আর প্রায় 1200 শ্রমিক এটাতে কাজ করেছিল। কেননা নরসিংহদেবের একটা প্ল্যান ছিল, এটা বলা যেতে পারে, মানে কোনো একটা রেকর্ড করার, যে সবই এখানে 12 হিসাবে ইউজ করা হয়েছে। আরও কিছু আছে ইনফরমেশানগুলো, যেগুলো আপনারা হয়তো গুগল সার্চে পেয়ে যাবেন। সানগ্লাসটা পরেই নিলাম এবার, হয়তো এবার রোদ আছে, অসুবিধা হবে মন্দিরে দূর করে। এতক্ষণ অতটা গরম লাগছিল না, একটু গরমও লাগছে। লাইনে দাঁড়িয়ে রয়েছি, এই যে লাইন, সব লাইন দিয়েছে গেটে। এখানে মানে মনে হচ্ছে কিছু একটা সিকিউরিটি চেক হবে কিংবা টিকিট চেক হবে। টিকিটের পয়সা তো আগেই আমাদের যে ট্রাভেলের সঙ্গে এসছি আমরা, তারা কেটে নিয়েছে। আমরা ঢুকি ভিতরে, তারপর আরও কিছু দেখাবো আপনাদের, কথা বলবো আরও আপনাদের সঙ্গে থাকুন। এই সান টেম্পল মানে কোণারক টেম্পলের এটা একটা ইনফরমেশন আপনাদের জন্য আমি সামনে রাখলাম। আপনারা দেখে নিতে পারেন পজ করে, ভিডিওটি যখন চলবে আপনারা পজ করে দেখে নিতে পারবেন। ফ্রন্ট থেকে দেখুন ভিউটা, খুবই সুন্দর ভাস্কর্য। মানে কত বছর আগে এত সুন্দর কিভাবে বানিয়েছে চিন্তা করেও আজকের দিনে আর্কিটেক্ট ওই সময় কোথায় পৌঁছেছিল। দারুণ জিনিস। একটা ইনফরমেশন আপনাদের দিই আমি। এইখানে দেখতে পাচ্ছেন আমার সামনে এই মূর্তিটা, এটা হচ্ছে সিংহের মূর্তি। নাট মন্দিরে ঢোকার ঠিক মুখটায় সিংহের মূর্তি, এর নিচে দেখুন হাতির মূর্তি আছে, একটা হাতির মূর্তি আছে। আর এই হাতির সামনে দেখুন এই জিনিসটা, এটা কিন্তু বাচ্চা একটা, এটা কিন্তু একটা বাচ্চা, এটা হাতি আর এটা সিংহ। এইভাবেই তৈরি করা হয়েছে। মানে সিংহকে যেহেতু, একটু এগোই ওদিকটায়, সিংহকে যেহেতু শক্তির প্রতীক হিসাবে ধরে, বিশেষ করে রাজাদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক জায়গায় যে শক্তি হিসাবে গণ্য করা হয়। আর হাতি যেহেতু সনাতন ধর্মের একটা, মানে কি বলবো, সনাতন ধর্মকে দর্শায় হাতি, তাই দুটোই একই সঙ্গে রয়েছে। মন্দিরটার মেন গেট এখানে ঘোড়া, 7খানা ঘোড়া আছে, যেটা রথ বলা যায়। রথ থেকে টানে, যেটা সূর্যদেবের রথ হিসাবে এই মন্দিরটাকে তো বানানো হয়েছিল। এটা হচ্ছে মেন গেট। উপরের যা মেন গেটের জায়গাটা দেখছেন সব গ্রানাইট পাথর, সব গ্রানাইট পাথর। আর ঠিক তার উল্টো দিকে এটা নাট মন্দির, নাট্য মঞ্চ বলা হয়, মন্দির না। বেশ সুন্দর গাছ টাছ আছে, বসে এখানে রিল্যাক্সও করা যাবে। এই যে চক্রটা দেখছেন, এটা যারা আমরা 10 টাকার নোটটা পাই, এটা দেখতে পাবেন আপনারা
10 টাকার নোটের পিছনে এই চক্র মূর্তিটা দেখতে পাবেন। পুরোনোটা কিংবা যেটাতে আমি দেখেছি। আর দুদিকে দেখবেন যে ছোট ছোট মূর্তিগুলো, সেই দুটো হচ্ছে এইটা একটা, এইটা একটা দেখতে পাবেন আপনারা। 10 টাকার নোটটাকে একটু ভালো করে মাইনরলি খেয়াল করবেন, এটা দেখতে পাবেন। আরেকটা মূর্তি আপনাদের দেখিয়ে দিই। এই যে হাতি করে গেছিলেন আফ্রিকা, এটা হচ্ছে ভানুমতি আর রাজা নৃসিংহ দেবের মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এই যে 10 টাকার নোটের যেটা বললাম ইনফরমেশনটা, তার পাশে দেখুন এইটা অদ্ভুত সুন্দর ভাস্কর্য। কি বলবো, আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এক্সপ্লোর করার আমরা চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরার যতটা সম্ভব হয়। আচ্ছা, আপনাদের দেখাই এই দিকটা, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দিকটা কিন্তু এই মন্দিরের অগ্নিকোণ বলা হয়, ঈশানকোণ না, ঈশানকোণ এই দিকটা পড়বে, এই দিকটা ঈশানকোণ হবে, এই দিকটা অগ্নিকোণ বলা হয়, যেখানে রান্নাঘর ছিল একটা টাইপের। আর ওখানে কিছু কুয়োর ব্যবস্থা করা আছে, ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকটা দক্ষিণ দিক, এটা এই যে দক্ষিণ দিকের দরজার মতন, এটা দক্ষিণ দিক আছে। এই যে ওখান থেকে দেখালাম, দূর থেকে আমি কাছে আসলাম, এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ছিল রান্নাঘর বেসিক্যালি। এখানে দেখুন কুয়োর মতন জায়গা করা আছে বা রুমের মতন করা আছে, দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলো সুন্দর। আমি সবথেকে যেটা বলতে চাই সেটা কত বছর আগে আর্কিটেক্টটা কোন লেভেলে ছিল, এবং লোককথায় যেটা গাইডও যা বলল, এটাকে আমি আপনাদেরকে ঠিক বলবো না কিংবা বলতে পারবো না। ব্যাপারটা যেটা গাইড বলল যে এটা নাকি বিশ্বকর্মা, যাকে আমরা শিল্প কিংবা কোনো কিছু তৈরির দেবতা বলি, উনি নাকি মানে তৈরি করেছিলেন। আর ওনার ছেলে এখান থেকে নাকি এই মন্দিরটির মেন যে মন্দির, এই মন্দিরের চূড়ার থেকে নাকি সুইসাইড করেছিল, যার ফলে এই মন্দিরটা তৈরি হওয়া সম্ভব হয়েছিল। এরকম কিছু লোককথা আছে, এটা আমি বলতে পারবো না, এটা আপনারা জানেন হয়তো, কিংবা কোনো জায়গা থেকে কোথা থেকে ইনফরমেশনটা আসছে আমি এটার সোর্স বলতে পারবো না, জাস্ট শোনা গাইড বললো, আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আরেকটা ইনফরমেশান দিই আপনাদের, এই যে মন্দিরটার চূড়াটা দেখতে পাচ্ছেন না, এই যে চূড়াটা, এই একদম চূড়াটা দেখতে পাচ্ছেন, এই চূড়াটার কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল আগে। বৈশিষ্ট্যটা এটাই ছিল যে চূড়াটার উপরে প্রায় 53 টন ওজনের একটা চুম্বক ছিল, যেই চুম্বকটা একটা টাইমের পরে ধ্বংস করা হয়। কারণ আছে তার, কেননা মন্দিরটা যেই জায়গায় অবস্থিত, সমুদ্রপৃষ্ঠর কিংবা সমুদ্র থেকে খুব নিয়ার বলে জাহাজ যাওয়াতে খুব প্রবলেম হতো, যেটা প্রবলেম হতো ব্রিটিশদের আমলে। ব্রিটিশরা তাই পরিকল্পনা করে, কোনো রাজা ছিলেন কিংবা কিছু, উনি এটাকে তাদের কথায় এটাকে ধ্বংস করেন, এবং ওই চুম্বকটার যে অংশ কিংবা চুম্বকটা যেটুকুই অংশ থাক, সেটা এখন কিন্তু রয়েছে একমাত্র লন্ডন মিউজিয়াম। আর ওই চূড়াটার, এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, চূড়াটার উপরে একটা সূর্যদেবের, যেহেতু কোনো রকম সূর্যদেবের একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকেও কিন্তু ধ্বংস করা হয়েছিল, এবং মূর্তিটা এখন আপনারা দেখতে পাবেন দিল্লি মিউজিয়াম, সেটা আমাদের দেশেই এখন পর্যন্ত আছে, দিল্লি মিউজিয়ামে ওটা আপনারা দেখতে পাবেন। যদি দেখতে যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওটা কেমন লাগলো। আমি এখনও দেখিনি, হয়তো কোনো সময় যাব, যখন দিল্লি যাব ওখানে দেখতে পারি। তবে দেখতে কিংবা আপনি যদি দেখে থাকেন সেটা কেমন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 12 যে সংখ্যাটা বলেছিলাম, এবার আমি বুঝতে পারলাম কেন। সবভাবেই রাজা নৃসিংহদেব চিন্তা করেছিলেন 12 সংখ্যাটাকে কমপ্লিট করতে। 1200 শ্রমিক, তারপর 12 বছর, তারপর হচ্ছে টোটাল এরিয়াটা, যে মন্দিরের টোটাল এরিয়াটা, সেটা হচ্ছে 12 একরে টোটাল এরিয়াটা।
সব দিক থেকেই দেখুন 12। এটা মানে খুব সুন্দর একটা সিস্টেম আর কি। উনি চেয়েছিলেন, আমি আগেও বললাম যে চেয়েছিলেন কিছু একটা, তখনকার দিনে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হতো কি না জানি না, কিন্তু ওটাকে তোলার জন্য। এটা একটা হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য করা হয়। এই যে আমার ছেলেও কি বলছে শুনতে পাচ্ছেন না, আমি বলছি তাও, যেটা আমরা ইনফরমেশান পেলাম এখন, গাইড বলল এটা নাকি কিছু একটা গভর্নমেন্টের থেকে অর্ডার হয়েছে। এটা কোনো সময় এই মন্দিরটায় কোনো পুজো হয়নি আজ পর্যন্ত কোনো, যেই কারণে দেখুন আপনাদের দেখাই, এই যে মন্দির চত্বরে ঢুকেছি দেখুন আমরা, দেখুন জুতো পরা, আমাদের হাতে ক্যামেরা আছে, এতে সব এলাও, কোনো অসুবিধা নেই। এবং 2026-এ নাকি এই মন্দিরটা 2026-এ এই মন্দিরটা খুলে দেওয়ার নাকি একটা অর্ডার বেরিয়েছে কিছু, জানি না এটা কী হবে, এটা আমার কোনো ইনফরমেশান নেই। আপনারা জানেন তো বলবেন আমাকে, অবশ্যই জানাবেন, আমাদের সঙ্গে শেয়ার করবেন। বেরোবো আমরা, নতুন আমাদের গন্তব্য আছে, আরও অনেক জায়গায় যাওয়ার আছে, প্রায় 7-8টা স্পটে যাওয়ার কথা আছে। যদি দেরি হয় তাহলে মিস হয়ে যাবে, সঙ্গে থাকুন। আরও দুটো ইনফরমেশান দিই, এইমাত্র শুনলাম, ওটা আমার ছেলে খেয়াল করেছে, আমি অতটা খেয়াল করিনি। থ্যাঙ্কস ওকে, এই যে যাচ্ছে। হ্যাঁ, সেটা বলছে যে ওই গাইড বলেছে নাকি অ্যাকচুয়াল মন্দিরটা যখন তৈরি হয়েছিল তখন নাকি 227 ফুট টোটাল হাইট ছিল, ওই ম্যাগনেট শুদ্ধ এবং ওই সূর্যদেবের মূর্তি শুদ্ধ। কিন্তু যেহেতু ম্যাগনেটটা আর মূর্তিটা আপনার ডেস্ট্রয় হয়ে গেছে, কিংবা লন্ডনের মিউজিয়ামে রয়েছে, যেটা এটা বলেছি আপনাদের, তারপরে এখন কিন্তু মন্দিরটা যতটা এত বছরের জন্য বসেছে মন্দিরটা, তাতে মন্দিরটার এখন উচ্চতা কিন্তু 127 ফুট রয়েছে শুধুমাত্র। এই ইনফরমেশানটা দিলাম, এটা ভুলে গেছিলাম, আমার ছেলেই খেয়াল করেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেরোলাম এখান থেকে, মন্দির থেকে। এখানে দেখুন অজস্র দোকান আছে, প্রচুর দোকান, নানা ধরনের পোশাক সাজিয়ে সব বসে আছে লোকজন। এখান থেকে দুপুরবেলা লাঞ্চ করতে পারেন, অনেক কিছু। আমরা লাঞ্চ করব, লাঞ্চের ওখানে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি কি খাচ্ছি আজকে। আগেও আপনাদের জানিয়েছি যে আমি যেখানে যাই সেখানকার ফুডটা প্রেফার করি, টেস্ট করা উচিত অবশ্যই, সেখানকার কালচার, সেখানকার ফুডটা অবশ্যই টেস্ট করা উচিত। সেই কারণে দেখুন আজকে কী নিয়েছি, খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে দেখে নিন। এটা হচ্ছে উড়িষ্যা থালি, এটাকে উড়িষ্যা থালি বলছে ওরা। এর মধ্যে ভাত আছে, একটা চানা সবজি আছে, ডাল আছে, আর একটা কোনো মিক্স ভেজ আছে এটা, আর পাঁপড় দিয়েছে। এটা মনে হচ্ছে আলু ভাজা, টপি কিছু একটা আছে, এটা আচার, এটা একটা স্যালাডের মতো দিয়েছে, এটা ভাজা দিয়েছে কিছু, মানে পকোড়া ভাজার মতন কিছু আছে জাস্ট। এটার দাম নিয়েছে 130 টাকা খালি। তিনজনে নিয়েছি, আমি, আমার ওয়াইফ আর ছেলে, তিনজনে খাওয়া শুরু হয়ে গেছে। শর্টশট খেয়ে নিই, খেয়ে নিয়ে আমরা রাতে চলে যেতে হবে। দেখাচ্ছি খাওয়াটা কেমন, জাস্ট দেখিয়ে দেবো। মোটামুটি ভালো বাবা, ক্যামেরা রাখতে অসুবিধা হচ্ছে, ডিস্টেন্সটা কম, আমি নিচে খাচ্ছি আপনাদের জন্য। এই ডালটাও মনে হচ্ছে মিক্স, 2-3 রকমের ডাল দিয়ে করা, ডালটাও মনে হচ্ছে মিক্স। চলবে ভালো। চানা মশলা,
মিক্স ভেজ। মিক্স ভেজটা খুব একটা প্রেফার করছি না, খুব একটা এরকম নয়। ডালটা ভালো, ডালটা টেস্টেড। ভাজা আলু ভাজা পকোড়ার মতো করে বানানো। খাওয়া কমপ্লিট আমার, এই যে পুরো পরিষ্কার। কিন্তু আমার ছেলের পছন্দ হয়নি খাওয়া, যে মুখটা ছেলের পছন্দ হয়নি খাবার। 20টা থালি নিয়েছিলাম, আমি বলিনি, আমি খাবো বলেছিলাম, ও মানে খাবে, বাবা খাবে, আমিও খাবো। যাই হোক পছন্দ হয়নি, ওর জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া হচ্ছে, আর একটু রুটি পনির নিয়ে নেওয়া হচ্ছে, পরে খেয়ে নেবে। এখন জাস্ট 11:30 12টা বাজে, 12:15 বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেলো। এরপরে গাড়ি আর খুব একটা দাঁড়াবে না, এখানে দাঁড়ালে তাহলে কভার করা যাবে না, গাড়ির লোক বলছে, তাই ওর জন্য একটু প্যাকিং করে নেওয়া হলো। এরপরে এখান থেকে বেরোই, কোনারক মন্দিরের যে রাস্তাটা ঢুকছে ঠিক তার অপোজিট ফুডে গ্রিন চিলি নামের রেস্টুরেন্টের সামনের এটা ছবিটা আপনাদের দিয়ে দেবো। খেতে পারেন, মোটামুটি মানে বিশাল কিছু বলবো না, বেঁচে থাকার জন্য খাবার পেয়ে যাবে, মোটামুটি রিজনেবল। ঘুরতে আসলে এই ধরনের এফোর্ট করতেই হবে। 130 টাকা করে থালি নিয়েছে, এই থালিটা বাঙালি থালিও আছে কিছু, যেটা ইচ্ছে খেয়ে নেবেন। ঠিক আছে, এরপরে উঠি, বেরোই এখান থেকে, গাড়িতে উঠি, তারপরে নতুন জায়গায় পৌঁছানোর সময় কথা বলা যাবে। আজকের দিনের থার্ড ডেস্টিনেশন আমাদের, চলে এসেছি ভুবনেশ্বরে লিঙ্গরাজ টেম্পলে। তবে একটা সমস্যা আছে, সমস্যা এটাই যে ক্যামেরা বাইরে পর্যন্ত অ্যালাউ, ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। আপনাদের ভিতর থেকে তো দেখাতে পারবো না, বাইরে থেকে আপনাদের টেম্পলটা দেখাচ্ছি, আপনারা দেখুন, এনজয় করুন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। উড়িষ্যার মানচিত্রে ভুবনেশ্বরের এই লিঙ্গরাজ মন্দির, কোনারকের সূর্য মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দির একটি ত্রিভুজ আকৃতি তৈরি করে। আস্তে আস্তে এগোই, দেখাচ্ছি যতটা ক্লোজ থেকে আপনাদের দেখানো যায় এটুকু দেখাতে পারি। তবে ইনফরমেশন এটুকু দিতে পারি, 180 ফুট মন্দিরটার হাইট হচ্ছে, 180 ফুট। এখানে এটাকে ভুবনেশ্বরী মন্দিরও বলে, কেননা যেখানে নটরাজ, শিব আর
দেবী দুর্গা একটা মিলিত কোনো মূর্তি আছে, তাই এটাকে ভুবনেশ্বরী মন্দিরও বলে। আস্তে আস্তে ঢুকি, দেখি সামনেটা। এই হচ্ছে সামনেটা, দেখুন মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে, এখান থেকে চূড়াটা দেখা যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে। এর পরে আর ক্যামেরা অ্যালাউ নয় এখানে। ক্যামেরা ব্যাগটাকে আমাদের জমা রাখতে হবে। আমাদের বাইরের থেকে এটুকুই দেখাতে পারবো। দর্শন করে আসি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আপনাদের এই মন্দিরটার সম্বন্ধে দুটো তিনটে ইনফরমেশান দিতে পারি আরও। সেটা হচ্ছে মন্দিরটার ভিতরে যা আমি দেখলাম, ভিতরে গিয়ে আপনাদের ছবি তো দেখাতে পারবো না, যা ভিতরে গিয়ে দেখলাম তাতে জানলাম 108খানা টোটাল ভিতরে মন্দির আছে, যার মধ্যে 56টা মন্দিরই হচ্ছে শিবের। আর তাছাড়াও কালীমাতা, পার্বতী, হরগৌরী, জগন্নাথ সব ধরনের মন্দিরই রয়েছে এর ভিতরে। দেখলে ভিতরটা এমনি আর্কিটেকচার অনুযায়ী প্রায় পুরীর মন্দির, মানে জগন্নাথ মন্দির যেটা, কোনারক মন্দির, এই লিঙ্গরাজন মন্দির, তিনটেই একই আর্কিটেক্ট, কোনো ইয়ে নেই। আর একটা ছোটো জিনিস যেটা আমি জানতে পারলাম এখন, এই উড়িষ্যায় যে রাজা ছিলেন যযাতি কেশরী, উনি এই মন্দিরটা তৈরি করা শুরু করেছিলেন, কিন্তু এই মন্দিরটাকে উনি শেষ করে যেতে পারেননি, তৈরিটা শেষ করতে পারেননি। ওনার ছেলেও চেষ্টা করেছিলেন, উনিও পারেননি কমপ্লিট করেছিলেন যযাতির নাতি, উনি কমপ্লিট করেছিলেন। ওনার নামটা আমি ঠিক বলতে পারছি না, আমি জানি না, আপনারা হয়তো গুগল সার্চ করে পেয়ে যাবেন ইনফরমেশনটা। উদয়গিরি, খণ্ডগিরি যাব আমরা। তারপরে সবথেকে মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে নন্দনকানন। ওটায় যাব, আপনাদের দেখাবো, দেখবো আমরাও, কিছু ওয়াইল্ড কিছু দেখা যাবে, আমরা আপনার সঙ্গে শেয়ার করব। আমি এখন এখানেই রাখছি, বাসের দিকে এগোবো আমি। চলে এসেছি খণ্ডগিরিতে। এতটা সিঁড়ি উঠতে হবে, দেখতেই পাচ্ছেন। আমার মিসেস আর ছেলে একটু এগিয়ে গেছে, আমি দু একটা ছবি তুলছিলাম। প্রচুর হনুমান আছে এখানে, এটা কিন্তু একটা দেখার বিষয়। প্রচুর হনুমান আছে, একটু সাবধানে আসবেন যখনই। আমি উঠি আস্তে আস্তে, চলুন দেখি, আপনাদের সঙ্গে কথাও বলবো, দেখাবো। সিঁড়িগুলো দেখেছেন? সিঁড়িগুলো একটু হাইট আছে, একটু পায়ের সমস্যা যাদের আছে কিংবা কোমরের সমস্যা আছে তারা একটু উঠতে কষ্ট হতে পারে, কেননা সিঁড়ির স্টেপিংগুলো একটু উঁচু আছে স্টেপিংগুলো। এই যে দেখুন উঠছে সবাই। মেনলি কয়েকটা কথা বলি, এটা মেনলি ছিল জৈন সাধু সন্ন্যাসীদের জন্য, তাদের মানে সাধনা করার ক্ষেত্রে যেটা জানা যায়। এখানে প্রায় আগে 60খানার উপরে গুহা ছিল, সেটা এখন এতগুলো নেই, সেগুলো এখন কমতে কমতে যা শোনা যায় তাতে বোধহয় 18টা এসে দাঁড়িয়েছে, জাস্ট 18 অনলি এসে দাঁড়িয়েছে। একটুখানি উঁচু, বেশি না। এই দেখুন সবাই উঠে আসছে, এই হচ্ছে গুহাগুলো দেখুন। চলুন একটা একটা করে দেখাই। এখানে অনেক কিছু আছে, যেমন জৈন ধর্মের কিছু হয়তো দেখা যেতে পারে, আমি জানি না কতটা কি দেখতে পাবো এখানটায় বা বুঝতে পারবো। দেখছি, সঙ্গে থাকুন, দেখাচ্ছি। এই খণ্ডগিরির এখানটা দিয়ে ওঠার চেষ্টা করছি, দেখি
কতটা ওঠা যায়, তা কীরকম গুহাগুলো দেখুন, ছোট ছোট গুহা। এর ভিতরেই সব মুনি ঋষিরা এক সময় মুনি ঋষিরা এখানে সাধনা করতে আসতো। দেখুন এদিকেও উঠেছে লোক, এদিক দিয়ে উঠেছে, বয়স্ক লোকেরা উঠে গেছে এখানে। সব থেকে সুন্দর দেখুন এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা প্লেন দেখুন উঠছে, প্লেন দেখুন একটা ফ্লাইট করছে। সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর দেখা যায় সিটিটা, দারুণ দেখতে। খণ্ডগিরির এই জৈন মন্দিরটায় ফটো তোলা যাবে না বাইরে থেকেই, তাই আপনাদের যতটা সম্ভব হয় দেখিয়ে দিচ্ছি। এই সাদা ধরনের মন্দিরটা, যেটা মেন রোড থেকেও দেখা যায় পাহাড়ের উপরে, কিন্তু এখান থেকে ভিতরে ছবি তুলতে দেবে না লেখাই রয়েছে, তাই এখান থেকে আপনাদের যতটা সম্ভব ভিউ তোলার কিংবা দেখানোর দেখিয়ে দিয়েছি। বেরিয়ে গেলাম খণ্ডগিরি থেকে। উদয়গিরিতে আমরা আর উঠিনি, এটার উপরে একই রকম, আর টাইম একটু শর্ট রয়েছে, তাই আমরা দূর থেকে আপনাদেরও দেখিয়েছি, দূর থেকে একটু শর্ট যতটা নেওয়ার নিয়ে নিয়েছি। এবার মেন অ্যাট্রাকশানে যেতে হবে আমাদের, সেটা হচ্ছে নন্দনকানন। নয়তো ওটা একটু টাইম কম গেলে ঠিক ভালো লাগবে না, ওটাই আগে দেখতে হবে। কেন এই যে ছেলের জন্য মেন অ্যাট্রাকশান, একটু ওয়াইল্ড লাইফ কিছু দেখবেও ভালো মতন। আমি আগে দেখেছি, বলেছি আগের ভিডিওতে, আমি নিজে যখন ওর মতন ছিলাম তখন দেখেছি, খুবই ভালো নন্দনকানন, ওটা মিস করা যাবে না। তাই ওটা একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হয়, তাই চলে যাচ্ছি। সঙ্গে থাকুন, নন্দনকাননে গিয়ে তারপর কথা হবে আপনাদের সঙ্গে। আজকের শেষ গন্তব্য, তবে মূল আকর্ষণ নন্দনকাননের সামনে এসে দাঁড়ালাম। নন্দনকানন সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করি। 1960 সালে এই চিড়িয়াখানাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি প্রায় 1500 স্কোয়ার কিলোমিটার অঞ্চলে বিস্তৃত, যা অন্ধ্রপ্রদেশের বর্ডার পর্যন্ত ছড়িয়ে আছে। উড়িষ্যা ভাষায় কানন কথার অর্থ কি জানেন? জঙ্গল। এটি ভারতের চতুর্থ স্থানাধিকারী একটি জু। এখানকার মূল আকর্ষণ হোয়াইট টাইগার ও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, যাদের প্রজনন এখানেই করানো হয়। এছাড়া এখানে বিভিন্ন প্রজাতির পাখি সহ বন্য জীবজন্তুর দেখা মেলে। তবে আসুন আমরা সবাই মিলে ঘুরে দেখি এই উদ্যানটি। আমি আর নতুন করে এখানে কিছু বলার নেই, এটা নিয়ে অনেক ভিডিও করেছে, কিছু নতুন করে বলার নেই, আপনারা পেয়ে যাবেন সবই ইনফরমেশন। এখানে শুধু দেখুন, ওয়াইল্ড লাইফ উপভোগ করুন, এটুকুই বলতে পারি। এরপরে আপনাদের সঙ্গে একদম হোটেলে গিয়ে দেখা হবে, রাত্রিবেলা ফিরবো হোটেলে, তারপরে খাওয়া দাওয়া করবো, তখন দেখা হবে আপনাদের সঙ্গে।
আপনারা শুধু দেখুন। এই হোটেলে ফিরে আসলাম। যেটা গুরুত্বপূর্ণ সেটা সকালে বলিনি। আমরা যে আজকে সকালবেলায় নন্দনকানন, কোনারক টেম্পল, চন্দ্রভাগা, তারপর আপনার উদয়গিরি, খণ্ডগিরি, এই যতগুলো স্পট গেছি, প্রায় 7-8টা স্পট। যাই হোক, এই স্পটগুলোর জন্য আমাদের পার হেড খরচা পড়েছিল 300 টাকা, শুধু এসি বাসে 300 টাকা করে। আর তারপরে গাইড এক্সট্রা অ্যাডাল্টদের জন্য খরচা হয়েছিল, অ্যাডাল্ট যারা তাদের জন্য খরচা হচ্ছে 180 টাকা। এই 300 টাকা আর 180 টাকা, এরপরে আপনাকে আর কোনোভাবে কোনো জায়গার কোনো চার্জ পে করতে হবে না, ঠিক আছে? আর
10 বছরের নিচের যে বাচ্চা আছে তাদের জন্য লেগেছে 70 টাকা করে শুধুমাত্র। এই চার্জটার মধ্যেই আপনার প্রত্যেক কটা স্পটের চার্জ ধরা আছে, গাইড এবং আপনাদের যত এন্ট্রি ফ্রি, মানে নন্দনকাননের এন্ট্রি ফ্রি সব এর ভিতরে ধরা, কোনো কিছুতে আপনাদের আর কিছু লাগবে না। টোটাল এই প্যাকেজ বাসের ভাড়া হচ্ছে 300 টাকা করে, এসি বাস, পুশব্যাক, ভালো বাস, জার্নি করেছি আমি নিজে বলছি, কোনো সমস্যা হয়নি, খুব সুন্দর বাস। আর যারা গাইড ছিলেন খুবই ভালোভাবে বুঝিয়েছেন, সব দেখিয়েছেন, খুব ভালো, আমি রেকমেন্ড করব। এবং আগে তো দেখিয়েছি আপনাদের কোনখানে বাসগুলো দাঁড়ায়, কিছু আছে ODTCL এর যেটা গভর্নমেন্টের, সেটায় করে কালকে আমরা যাব যেখানে যাব ঘুরতে, কিন্তু আমরা এটা প্রাইভেটে গেছি, এটাতে খরচাটা একটু কম হয়েছে। যেটা বললাম আজকে সকালবেলা যে একটা আমরা চেঞ্জ করেছি, যেটা প্রথমের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 535 টাকার ওই ODTCL এর বাসে আমরা যাব, তারপরে আমরা প্ল্যানটা চেঞ্জ করে এই আপনাদের আমরা যেটা প্রাইভেটের বাসে আজকে আমরা জার্নিটা কমপ্লিট করেছি আমাদের সাইট সিনের। তা এই হলো সাইট সিনের গল্প, আপনাদের বলে দিলাম। কালকে আপনাদের জন্য একটা ভালো ভিডিও হবে আশা করা যায়, সঙ্গে থাকবেন। আর নতুন করে কিছু বলার নেই, সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। গুড নাইট।